যেহেতু আমাদের কোর্সটার নাম হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লাইং আইএফআরএস আইএস ট্যাক্স ভ্যাট, তো এবং ট্যাক্স ভ্যাটের যে ডিসকাশন সেশনটা আজকে রাখতে চাচ্ছি। এরপরে লাস্ট দিন হয়তো আপনাদের, আমি বারবার করে রিকোয়েস্ট করেছিলাম যে পার্টিসিপেন্টও অনেক কমে গেছে, মানে আপনাদের আর একটু প্রোঅ্যাক্টিভ পার্টিসিপেশন আমি চাচ্ছিলাম, তো সেটা যেমনি একটু ল্যাকিং আছে, সঙ্গে সঙ্গে কোশ্চেনও কম করেন আপনারা। তো কোশ্চেন করলে যেটা হয়, আমি অ্যাজ এ ফ্যাসিলিটেটর বা আমি অ্যাজ এ ডিসকাশন বা আপনাদের কো পার্টিসিপেন্ট বলেন বা কো লার্নার বলেন, আমার কাছে মনে হয় যে আরেকটু উৎসাহ বোধ করি আর কি। তো যাই হোক, আজকে আমরা এই ভ্যালু এডেড ট্যাক্স, হ্যাঁ, এই যে ভ্যালু এডেড ট্যাক্সের সেশনটা আজকে নিব, যেটি হচ্ছে আমাদের ভ্যালু এডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012-এর উপরে। সো উইথ দ্যাট নোট আমি শুরু করি আজকের সেশনটা। আপনারা যারা যারা জয়েন করছেন, ওয়েলকাম ওয়ান্স এগেইন। তো আমরা যদি দেখি যে ধরেন একটা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা দেখছিলাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কোনটা নিয়ে আমরা দেখছিলাম, কিন্তু অলিম্পিক নিয়ে। তো অলিম্পিকের যদি দেখি, আপনারা খেয়াল করবেন যে অলিম্পিকের এই যে ধরেন ইনকাম স্টেটমেন্ট, খেয়াল করেন যে অলিম্পিকের যে ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ প্রফিট অল লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, সেখানে প্রথম শুরু, এটার প্রথম বটম মানে টপ লাইনটা হচ্ছে সেলস বা রেভিনিউ, তারপরে সিওজিএস বাদ দিয়ে গ্রস প্রফিট। এখন আমি আপনাদেরকে একটা যদি কোশ্চেন করি, এই সেলসটা, এই রেভিনিউটা কি নেট অফ ভ্যাট অর মানে ভ্যাট সহ, এটা কি ভ্যাট সহ নাকি ভ্যাট বাদে, কেউ বলতে পারবেন? এটা তো এনিওয়ান? ভ্যাট বাদে হবে স্যার। আচ্ছা, গুড গুড। তো কোশ্চেন হচ্ছে যে নর্মালি ভিএটি ইজ বেসিকলি নট ইউর রেভিনিউ, এটা নেট অফ ভ্যাটই করতে হবে, এবং যত রেশিও ক্যালকুলেশন করব, যত হিসাব করব আমরা, সেটা কিন্তু নেট অফ ভ্যাট করব, কারণ ভ্যাটের টাকাটা ইজ বেসিকলি আপনি কালেকশন করেন, এটা আপনি কালেকশন করে আপনি গভর্নমেন্টকে জমা দেন, আপনি কালেক্টরের ভূমিকা, আমি এখানে বলতে পারি যে ইউ আর লাইক কালেক্টর, ঠিক আছে? তো এখানে স্বাভাবিকভাবেই আমরা কিভাবে বুঝবো যে এখানে হচ্ছে যে সেলস দেখেছিলাম, যে সেলস ফিগার ছিল আপনার 2,592,88,88,00,000 টাকা। তাহলে নোট 26-এ আমরা চলে যাই, দেখি এখানে কি আছে, নোট 26-এ কি বলছে, তাহলে আমরা আর একটু ক্লিয়ার হব। নোট 26-এ যদি আমরা দেখি, তাহলে নোট 26-এ দেখতে পারবো যে এখানে নেট অফ ভ্যাটই থাকার কথা। হুম। তারপরে আমরা ভ্যাটের অন্য জায়গাগুলোয় যাই, খেয়াল করুন এখানে রেভিনিউ নেট অফ ভ্যাট, এক্স্যাক্টলি। এখানে এই অলিম্পিকের এই ইউনিটে দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট আছে, একটা ব্যাটারি ইউনিট। এখানে যখন আমরা সেগমেন্ট রিপোর্টিং বলে আইএস একটা আইএফআরএস আছে, আপনারা এটা একটু দেখে নিন প্রয়োজন, আমি গত ক্লাসে কিন্তু আপনাদের সবগুলো রিলেটেড ভিডিও দিয়ে দিয়েছিলাম। আজকে সেগমেন্ট রিপোর্টিং যখন থাকবে তখন একটা মাথায় রাখতে হবে, কুইকলি বলে দিই, এই দুটাকে আবার এই যে ব্যাটারি ইউনিট এবং বিস্কিট ইউনিটের সবকিছু আলাদাভাবে দেখাইতে হবে। তো এটা ডেফিনেটলি এখানে দেখানো আছে, খেয়াল করেন। ব্যাটারি ইউনিটের সেলসের কোয়ান্টিটি এই পাশে, কত কোয়ান্টিটি ছিল 2024-এর 30 জুন, আর 2023-এর 30 জুন কত ছিল, এটা হচ্ছে ইন টার্মস অফ কোয়ান্টিটি অর মেট্রিক টন। এই প্রথমটা হচ্ছে কোয়ান্টিটি পিসেস, আর বিস্কিট অ্যান্ড কনফেকশনারি ইউনিট হচ্ছে মেট্রিক টনের হিসাব। 2023 সালে হয়েছিল যেটা হচ্ছে 118 মেট্রিক টন, সেটা 116 মেট্রিক টন বিক্রি হয়েছে 2024-এ। এইটারই অ্যামাউন্ট দিয়ে গুণ করে এই পাশে আছে হচ্ছে ব্যাটারি ইউনিটের টার্নওভার। এখানে টার্নওভার দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 46 কোটি 69 লাখ, আগের যেটা ছিল 43 কোটি। আর এখানে যেটা আছে হচ্ছে আপনার বিস্কিট অ্যান্ড কনফেকশনারি ইউনিটের সেলস আছে হচ্ছে 2023-এ ছিল 2,535 কোটি, যেটা 2,546 কোটি হয়েছে। খেয়াল করেন, ইউনিট কম হওয়ার পরেও এখানে কি 23-এর থেকে ইউনিট কম, কারণ প্রাইস হাইক হয়েছে, সারা বাংলাদেশ সবকিছুরই প্রাইস হাইক হয়েছে, যেই কারণে কিন্তু এটা আপনার ইয়েটা বেড়েছে। এছাড়া টার্নওভারের কম্প্রাইজ অফ ডোমেস্টিক সেলস, এটাও কিন্তু দেখাইতে হয় সেগমেন্ট রিপোর্টিং এ। আর একটা ইয়ে হচ্ছে ডোমেস্টিক সেল কত, যেমন আমরা অনেকেই হয়তো জানি যে বিস্কিট সহ অন্য অন্য প্রোডাক্টগুলো অলিম্পিক সহ বাংলাদেশে বেশ কিছু কোম্পানি এক্সপোর্ট করে। তাহলে এখানে দেখেন এক্সপোর্ট সেলসের হচ্ছে যে কত কেজি এখানে বলা আছে। হুম। নোট 43, নোটের 43 নম্বর নোটে কনফেকশনারি আইটেম কত, এটা ইউএসডি কত ডলার, তা আমরা 43 নম্বর নোটেও দেখতে পারি। এখানে আমরা ওইটার একটু আলাদাভাবে দেখিয়ে দিয়েছে, এটা যোগ করে টোটাল সেলস আসছে। তো 43 নম্বর নোটটা একটু কুইকলি দেখি, যাদের আপনার এক্সপোর্ট এবং লোকাল সেলস থাকে তাদের এটা কিভাবে রিপোর্ট করে এটা বোঝানোর জন্য। এখানে খেয়াল করেন,
কত নম্বর নোট ছিল? 43, সরি, 43, 43, জাস্ট এ মিনিট। আমি আসলে ভ্যাটই আজকে দেখাবো, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা একটু দেখাচ্ছি। এখানে দেখেন, ফরেন এক্সচেঞ্জ আর্ন, এখানে ফরেন এক্সচেঞ্জ আর্ন সেটা হচ্ছে কি বলছে, ডিউরিং দ্য ইয়ার আন্ডার রিভিউ দ্য কোম্পানি আর্ন এ অ্যাগ্রিগেটেড সাম অফ ইউএসডি, ইউএসডি হচ্ছে কত, আপনার হচ্ছে 31,89,000 ইউএসডি, ইকুইভ্যালেন্ট টু আপনার হচ্ছে 36,62,00,000 টাকা ফ্রম দ্য এক্সপোর্ট অফ বিস্কিট অ্যান্ড confectionery item. In comparison, during the previous year 2023, the company earned USD, আগের বছর ছিল হচ্ছে 25, সরি, 2,49,000, সরি, 25,90,000, ইকুইভ্যালেন্ট টু হচ্ছে বিডিটি ছিল 26 কোটি। তার মানে এই বছর এক্সপোর্ট সেল বেড়েছে, তাহলে এই কোম্পানিটার বোঝা যাচ্ছে যে এক্সপোর্টে গ্রোথ আছে। ডিটেল অফ হুইচ ইজ হুইচ ডিটেল অফ হুইচ আর ফার্দার এলাবোরেটেড ইনটু নোট 26। এখন খেয়াল করেন, একটা জিনিস বলেন তো ভাই, যে এই কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে কি কমবে? গত বছরের থেকে এক্সপোর্ট বেড়েছে, এক্সপোর্ট বাড়ার সুবিধা হচ্ছে আমাদের ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে, অর্থাৎ $1 সমান যে রেট ছিল এখন কিন্তু $1 সমান ধরেন আগে ছিল 90, এখন হয়ে গেছে 110 বা 118, 120। ফলে এক্সপোর্ট যে বেড়েছে, ফলে তার প্রফিটেবিলিটি অটোমেটিকলি বেড়েছে। সো এটা আমরা দেখতে পারলাম। আর রিলেটেড আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি এখন ভ্যাটে চলে যাওয়ার আগে কুইকলি বলি, পোস্ট ব্যালেন্স শিট ইভেন্ট হচ্ছে আপনার ব্যালেন্স শিটের, এটা একটা ভিডিও আছে, এটাও আমি দিয়ে দেবো আজকে। দুইটা জিনিস দিব, একটা হচ্ছে সেগমেন্ট রিপোর্টিং, একটা পোস্ট ব্যালেন্স শিট রিপোর্ট। এটা হচ্ছে, এইটাও একটা আলাদা আইএফআরএস আইএস আছে, বাট আমি ডিটেইলার আলাপ করলাম না, এটা আপনাদের কাছকে দিয়ে দিব। সো এটা খুব ইজি, আপনারা দেখতে পারবেন, খুবই ইজি একটা আইএস, পোস্ট ব্যালেন্স শিট ইভেন্ট, এটা আপনারা দেখে নেবেন। তো এখন আমি চলে যাচ্ছি ভ্যাটে। তাহলে এই যে নেট অফ ভ্যাট, তাহলে ভ্যাটটা কিভাবে কাজ করে, ভ্যাটের ফাংশনটা কি, এইটা নিয়েই আজকে এখন নেক্সট ডিসকাশনটা করব। তো আমি যদি কুইকলি যাই, ভ্যাটটা আসলে কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স কুইকলি একটু বলি। সেটা হচ্ছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাপ্লাই টু অল গুডস অ্যান্ড সার্ভিসেস ইনক্লুডিং ইম্পোর্ট ইফ নট আদারওয়াইজ এক্সামটেড। তো এখানে বলছে যে আপনার যদি ভ্যালু এডেড ট্যাক্স ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স, সব গুডস অ্যান্ড সার্ভিসে এটা ইম্পোর্ট এবং যদি এক্সামটেড না থাকে, তাহলে মানে কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এক্সামটেড থাকতে পারে, ইট ইজ কালেক্টেড এগেনস্ট দ্য ভ্যালু এডিশন থ্রু দ্য বিজনেস ট্রানজ্যাকশন ইনভলভিং দ্য সেল অফ গুডস অ্যান্ড রেন্ডারিং সার্ভিস। তার মানে আলটিমেটলি ভ্যাট যে কালেকশন করছেন এটা রেভিনিউর ভিতর থাকবে না। আমি শুরুতেই অলিম্পিক কোম্পানির যে রেভিনিউ দেখালাম, ওইটা নেট অফ ভ্যাট হবে। তাহলে ভ্যালু এডিশনটা কি? লেটস সে আপনি আউটপুট, একটা জিনিস 150 টাকায় আপনি আউটপুট, ইনপুট ছিল 100 টাকা, তাহলে এই 100 টাকায় আপনি কিনেছেন আর 150 টাকায় বিক্রি করেছেন, তাহলে ভ্যালু এডিশন হচ্ছে 50 টাকা। এই 50 টাকার উপরে 15% যেটা আসবে সেটাই হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যাট। সো আপনার ভ্যাট দিতে হবে, মানে আপনি ভ্যাট কালেকশন করে দিবেন, যেহেতু আপনি ইম্পোর্ট করেছিলেন, মানে আপনার র মেটেরিয়াল কিনেছেন যেটার ভ্যালু 100 টাকা, আর আপনি এমন একটা ওই র মেটেরিয়াল ইউজ করে এমন একটা ফিনিশ গুড বানিয়েছেন যেটির হচ্ছে সেলস ভ্যালু 150 টাকা, তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানে ভ্যালিডেশন করছেন 50 টাকা, 50 টাকার উপরে 15% ভ্যাটে 7.5 টাকা আসে, এভাবেই আসবে। তো ভ্যালিডেশন কিরকম, এরকম হিসাবটা হয়, এই যে আউটপুট ট্যাক্স রেট হচ্ছে 150 টাকা ইন্টু 15%, 22.5 টাকা, আর 100 টাকা মাইনাস 100 টাকার উপরে 15% 15 টাকা, এই দুইটার ডিফারেন্স হচ্ছে 7.5 টাকা। বা সরাসরি আর একটা হিসাব করতে পারি, যে আমি যেভাবে করছিলাম, যে 150 টাকা সেলস প্রাইস, এটার কস্ট প্রাইসটা ছিল কেনার, র মেটেরিয়াল ইনগ্রিডিয়েন্ট কেনা ছিল হচ্ছে 100 টাকা, তাহলে এই 50 টাকা ভ্যালিডেশন হচ্ছে স্টেট, এই 50 টাকার উপরে 7.5%, সরি 15% করলে 7.5 টাকা আসে। এইটা হচ্ছে সিম্পলেস্ট ওয়ে অফ ক্যালকুলেশন ভ্যাট, বাট বাংলাদেশের ভ্যাট আইন সব ক্ষেত্রে এরকম সিম্পল ভাবে চলে না। কোনো কোনো ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যাট রেট থাকে, যেমন এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যাট, কনজামশন ট্যাক্স অলসো ইনডাইরেক্ট ট্যাক্স, এই ভ্যাটটার নেচারটা হচ্ছে, ভ্যাট ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স, ওয়াই, বিকজ ইট ইজ নট অ্যান ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স মানে ইনকাম করলে ইনকামের উপরে ট্যাক্স দিবেন, আর ভ্যালু এডিশন ট্যাক্স হচ্ছে ইনকাম না, এটা কনজামশন ট্যাক্স। তো এটা আসলে ব্যয়ের ট্যাক্স বলা যায়, এটা হচ্ছে ব্যয়ের উপরে ট্যাক্স দেয়া। সো আপনি পারচেস করলেই ট্যাক্স দিতে হবে। সো এই ভ্যাটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কনজামশন ট্যাক্স অ্যান্ড অলসো ইনডাইরেক্ট ট্যাক্স। অ্যাকাউন্টিং অ্যান্ড অডিট বেসড ট্রান্সপারেন্ট ট্যাক্স, এটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে এবং অডিটিং সিস্টেমের মাধ্যমে এই ক্যালকুলেশনটা হয়।
আমরা একটু পরে দেখাবো সেলফ অ্যাসেসিং অ্যান্ড সেলফ ক্লিয়ারিং ট্যাক্স সিস্টেম। এটা আপনার নিজেই কিন্তু প্রতি মাসে, আমি যেমন বি সলিউশন থেকে এই যে আজকে তারিখ হচ্ছে 21 তারিখ, গত 15 তারিখে আমরা ভ্যাট রিটার্ন জমা দিই প্রতি মাসে। আমরা নিজেরাই বলি যে এত টাকা সেল হয়েছে, সার্ভিস সেল করেছি এত, ট্রেনিং সেল করেছি এত টাকা, এবং ভ্যাট এত টাকা, এইভাবে দিয়ে আমরা 9.1, এটা মূসকটা খেয়াল রাখেন, এটার নাম হচ্ছে 9.1। 9.1 মানে হচ্ছে মান্থলি ট্যাক্স রিটার্ন, যেটা এই ট্যাক্স রিটার্নটা আমরা জমা দিই প্রতি মাসের 15 তারিখে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার ইনকাম ট্যাক্সের জন্য একটা রিটার্ন জমা দিতে হয়, সেটা হচ্ছে প্রতি মাসের 25 তারিখ, নতুন যে ইনকাম ট্যাক্সের লাস্ট যে চেঞ্জ আসলো। তার মানে এখন আপনার প্রতিষ্ঠানে প্রতি মাসের 15 তারিখে ভ্যাটের রিটার্ন জমা দিতে হয়, আর প্রতি মাসের 25 তারিখে হচ্ছে 25 তারিখের ভিতরে, নট নট 25 তারিখ, 15 তারিখের ভিতরে দিতে হয় ভ্যাট রিটার্ন, 25 তারিখের ভিতরে দিতে হয় হচ্ছে ট্যাক্স রিটার্ন। সো এখানে আপনার স্ট্যাটুটরি রেট হচ্ছে কোনো কোনো জায়গায় জিরো। আমাকে কেউ একজন বলেন তো ভ্যাট রেট জিরো কার জন্য প্রযোজ্য, প্লিজ, কমন। এক্সপোর্টেড কোম্পানির জন্য স্যার। হ্যাঁ, এক্সপোর্ট। এক্সপোর্টের জন্য জিরো, রাইট, এক্সপোর্টের জন্য জিরো। আর কিছু কিছু শিডিউল আছে, মানে যেমন শিডিউল 1, মানে শিডিউল 1-এ বলা আছে কোন কোন প্রোডাক্টগুলো ভ্যাট এক্সাম্পটেড, তাহলে আলটিমেটলি যেগুলো হচ্ছে ভ্যাট জিরো করা, তার ভিতরে এক্সপোর্ট একটা জিরো করা। এছাড়া স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%, বাট এছাড়াও 1.5, 2%, 2.4%, 4.5%, 5%, 7.5 অ্যান্ড 10, ডিফারেন্ট ডিফারেন্ট রেট আছে। যদিও নতুন যে সংস্কার কথা আসতেছে, এনবিআর সংস্কার বা বিভিন্ন কথাবার্তা আসছে, এখানে কিন্তু একটা নতুন কনসেপ্ট কথা বলা হচ্ছে যে গ্লোবালি যেমন একটা রেট থাকে সেটা সেরকম 15% করার জন্য। আমরাও বিভিন্ন জায়গা থেকে, স্পেশালি ঢাকা চেম্বারের, আমি ট্যাক্সেশন কমিটিতে গতবার কনভেনার ছিলাম, তো এবারও আছি ওই কমিটিতে কাজ করছি, তো আমরা কিন্তু বলার চেষ্টা করছি যে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট রেট না রেখে এটা একটা স্ট্যান্ডার্ড রেট, লেটস সে 10% অথবা 7.5% এরকম যদি রাখা হয়, তাহলে এই সিস্টেমটা সুন্দর হবে। এখন একটু এলোমেলো আছে। ভ্যাট রেট 0% ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর এক্সপোর্ট অ্যান্ড ডিমড এক্সপোর্ট। এক্সপোর্ট অথবা ডিমড এক্সপোর্ট। ডিমড এক্সপোর্ট মানে এক্সপোর্ট ধরে নেওয়া হয় এরকম কিছু জিনিস আছে, যাই হোক। নো ক্যাসকেডিং এফেক্ট, ট্যাক্স অন ট্যাক্স হোয়ার ক্রেডিট ইজ অ্যালাউড। যদি আপনি এই যে একটু আগে দেখালাম, এটা এটা ভিন্ন একটা জিনিস, এটা বলবো আপনাকে। যদি আপনি এই আউটপুট রেট, অর্থাৎ আপনি যখন সেল করছেন তখন যদি 15% হারে বিক্রি করেন, তাহলে আপনি ইনপুট ভ্যাট রিবেট নিতে পারেন। এই যখন ইনপুট ভ্যাট রিবেট নিতে পারেন তখন ক্যাসকেডিং ইফেক্ট হয় না, অর্থাৎ ট্যাক্স অন ট্যাক্স হয় না। আদারওয়াইজ আপনি যদি ধরেন ইম্পোর্ট স্টেজে বা র মেটেরিয়াল কেনার সময় 15%-এর নিচে কোনো ট্যাক্স, 15% বা 15% নিচে কোনো ভ্যাট দিলেন, কিন্তু সেল করবার সময় রেটটা স্ট্যান্ডার্ড 15% না করে আপনার প্রোডাক্টটা 7.5 বা 5-এ থাকলো, তখন আপনি কিন্তু এই এই রিবেট নিতে পারেন না। এই রিবেট না নেওয়ার কারণে তখন হচ্ছে ক্যাসকেডিং ইফেক্ট হয়। যাই হোক, এটা আমরা পরে দেখবো, আমার বেশ কিছু ভিডিও আছে, আপনারা দেখে নেবেন এই ভ্যাটটা বোঝার জন্য। মানে আমরা তো এখানে আসলে ভ্যাটের জন্য আলাদাভাবে ক্লাসটা করাচ্ছি না, একটা সেশন রেখেছিলাম ভ্যাটের জন্য। তো সেখানে আমরা বলার চেষ্টা করেছি যে মূলত ভ্যালু এডেড ট্যাক্সের এই আইনটা প্রযোজ্য হচ্ছে অ্যাটলিস্ট আপনারা যারা অ্যাকাউন্টস ফাইন্যান্স প্রিপারেশন করেন এবং এই কোর্সটা যারা আসছেন, তাদের এই ফান্ডামেন্টাল বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য ভ্যাট সিস্টেম জানা দরকার। এই কারণেই বলছি ভ্যালু এডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012, এইটা এখন চলছে। এর আগের আইনটা ছিল 1991 সালের ভ্যাট অ্যাক্ট, ওটা বাংলাদেশের প্রথম আইন ছিল বাংলাদেশ হওয়ার পরে। আর এইটাই চেঞ্জ হয়ে 2012 আসছে, যদিও এই 2012 সালেরটা ফাইনালি ইমপ্লিমেন্টেড হয়েছে 2019 সালে। তার মানে এইটা 7 বছর, এই আইনটা পাশ হওয়ার 7 বছর পর থেকে প্র্যাকটিক্যালি এটা অ্যাপ্লিকেশন হয়েছে। এর আগ পর্যন্ত 1991 সালে আইনটা প্রযোজ্য ছিল। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো আইনের লোকাল অথরিটি, অর্থাৎ সংসদে পাশ হয় ভ্যাট আইন, আর হচ্ছে আপনার সংসদের যে ভ্যাট আইনের একটা সেকশনে পাওয়ার দেয়া আছে এনবিআর কে, তাদের হচ্ছে রুল তৈরি করবার জন্য, রুল এটাকে বলে রুল বা বিধি। সো ভ্যালু এডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি রুল 2026, যেটা এনবিআর তৈরি করছে, এখানেই ভ্যাটের বিভিন্ন মূসক বা ফর্ম আছে, যেমন মূসক 6.3 মানে হচ্ছে চালান, যেটা এটা সেলস চালান, তারপরে মূসক 9.1 একটু আগে বললাম যে রিটার্ন জমা দেওয়ার যে ফরম্যাট, এই সবগুলোই দেয়া আছে হচ্ছে এই এই ভ্যাটের যে বিধিতে ক্লিয়ার করা আছে। তো যাই হোক, এছাড়া আরো কিছু জিনিস আছে, এসআরও বলে, স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার, জেনারেল অর্ডার জিও, স্পেশাল অর্ডার, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, এগুলো থাকে। তো এসআরও মানে হচ্ছে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার, জেনারেল অর্ডার, আর হচ্ছে ওটা স্পেশাল। তো লাগবে না কাগজে না? জি ভাই।
কিছু বলছেন? আমার আচ্ছা, যাই হোক, তো এখন আমি যেটা বলছিলাম, তো এই জিনিসগুলো আমরা পড়লাম। আচ্ছা, আমাকে কেউ একজন বলেন তো, এই যে ফাইন্যান্স বিল আর ফাইন্যান্স অ্যাক্টের ডিফারেন্সটা কি? বাজেটে যখন পেশ করা হয় এটা হলো ফাইন্যান্স বিলস, আর পরে যখন একটা আকারে পরবর্তী বছরের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় এটা হলো ফাইন্যান্স অ্যাক্ট। মানে আরো স্পেসিফিক করলে, জুন মাসের, প্রতি বছরের যে জুন মাসের প্রথম বৃহস্পতিবার সংসদে বাজেট উত্থাপিত হয়। যেদিন বাজেট উত্থাপিত হয় ওই দিনে ফাইন্যান্স বিলটা বলে, মানে এই যে ট্যাক্সের চেঞ্জ, ভ্যাটের চেঞ্জ, কাস্টমস চেঞ্জ, এগুলো যে বলে এটাকে ফাইন্যান্স বিল বলে। বিলটা উত্থাপন করে সংসদে, আর সারা জুন মাস এটা নিয়ে তর্ক বিতর্ক আলোচনা চলে। ডিফারেন্ট ডিফারেন্ট রিলেটেড পার্টির সাথে ডিসকাশন করা হয়, করে ফাইনালি যখন আমরা যে গেজেটটা পাই, আমরা যেটা পাস হয়, যেটা ফাইনালি অর্থাৎ জুনের 30 তারিখে যে পাস হয়, সেটাকে বলে ফাইন্যান্স অ্যাক্ট। অর্থাৎ বিলটা হচ্ছে ওই 1 মাসের ভিতরে টেম্পোরারি থাকে, ওটাকে ফাইনালি প্রতি বছর একটা ফাইন্যান্স অ্যাক্ট পাস করি। ইউ আর রাইট, হ্যাঁ। তো যাই হোক, এটা আমরা দেখলাম। এখন আমাদের এনবিআর এর এই অথরিটি বা এই ভিডিওগুলো আমি টোটাল আপনাদেরকে আলাদাভাবে দিয়ে দিব, সো এটা কোনো কোনো অসুবিধা নেই। আমি যেটা করতে চাচ্ছি, এক্সেল ফরম্যাটে আপনাদের জন্য স্পেশালি হচ্ছে যারা হচ্ছে আপনার ইয়ের জন্য, আপনার এই এই কি বলে এটাকে, আপনার স্পেশালি যারা হচ্ছে আমাদের এই আহ, এই কোর্সের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে আপনারা যদি একটু, এটা আমি দিয়ে দিব, অসুবিধা নেই, আপনারা দেখে নিন। বাট আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মোর প্র্যাকটিক্যাল, আমাদের যেটা লাগবে, কারণ এটা ভ্যাটের তো আলাদা কোর্স আছে, আপনারা নিতে পারবেন। সো সেটা ইস্যু না। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটাই হচ্ছে আমার মেইন আপনাদের জন্য সামারি করা। সামারিটা দেখলে হোপফুলি আপনারা বুঝতে পারবেন। এখানে খেয়াল করবেন, আমি এটা আপনাকে এক্সেল আকারে দিয়ে দিব, এটা আপনাদের অনেক কাজে দিবে যারা স্পেশালি ভ্যাট নিয়ে প্রাইমারি লেভেলে লেখাপড়া করেন বা একটু ইয়ে করেন। এখানে খেয়াল করবেন, আমি ভ্যাট ফ্লো চার্ট, এটা অন্যরা এভাবে তৈরি করেনি, আমি যেভাবে করেছি। ভ্যাট ফ্লো চার্ট অথবা প্রসেস ফ্লো অথবা ভ্যাটের ম্যাপিংটা কিরকম, এটাকে আপনার ভ্যাটের ব্লু প্রিন্টও বলতে পারেন, হ্যাঁ, প্রসেস ব্লু প্রিন্ট। এটা ট্রেডিং কোম্পানির কেমন হবে এটাও করা আছে, ম্যানুফ্যাকচারিং এ কেমন হবে এটাও করা আছে, সার্ভিসেও কেমন আছে এটা করা আছে, হ্যাঁ। আর ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে মূসক, মানে প্রাইস ডিক্লারেশন, যেটা হচ্ছে উৎপাদন সহগ, এটাও আমি এখানে ক্যালকুলেশনটা করেছি, ইয়েটা দিয়েছি। আর হচ্ছে যে এটা ফার্স্ট শিট, এটা তেমন ইম্পর্টেন্ট ইস্যু না। তা আপনাদের আজকে এই জিনিসটা আমি বুঝিয়ে দিতে চাই, এটা বুঝলে আপনাদের এই প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে রিলেটেড এবং বুঝতে সুবিধা হবে। আহ, দেখা যায় এক্সেল শিটটা এখন? জি, দেখা যাচ্ছে স্যার। ওকে, জি স্যার, ওকে, দেখা যাচ্ছে। ওকে, ওকে। খেয়াল করেন, আপনি একটা ম্যানুফ্যাকচারার, যেহেতু ম্যানুফ্যাকচারিং কথা বলছি, তো আপনার নর্মাল বিজনেস প্রসেস ফর ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, আপনি র মেটেরিয়াল কিনবেন। তো র মেটেরিয়াল যখন কিনেন তখন অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হয়, কেউ একজন বলতে পারবেন যে আমি যখন র মেটেরিয়াল কিনি তখন অ্যাকাউন্টিং এন্ট্রি কি হয়? তো ব্যাংক ক্যাশ ডেবিট বাই ইনভেন্টরি ডেবিট হবে, আর আর ব্যাংক ক্যাশ ক্রেডিট হবে ব্যাংক স্যার। ব্যাংক অথবা অ্যাকাউন্টস পেয়েবল এগুলো ক্রেডিট হবে, ভ্যাট পেয়েবল এটা credit। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো এখন মূলত যেহেতু আমি রিবেট নিব, আমি কিন্তু ভ্যাটটা র মেটেরিয়ালের ভিতরে ডাইরেক্টলি ক্যালকুলেশন করব না। আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন, আমি ওইখানে কি করব, আপনি যখন পারচেস করছেন, হ্যাঁ, আপনি যখন পারচেস করছেন, যখনই কারো কাছ থেকে র মেটেরিয়াল, যে প্রডিউসার র মেটেরিয়াল যে তৈরি করছে তার কাছ থেকে কিনলেন, অথবা কোনো সাপ্লায়ারের কাছ থেকে কিনলেন, তখন সে আপনাকে একটা ট্যাক্স ইনভয়েস দিবে, মূসক দিবে, এটাকে মূসক 6.3 বলে। আর ইম্পোর্ট করলে তো ইম্পোর্টে বিল অফ এক্সচেঞ্জে আপনি পেয়ে যাবেন, বিল অফ এক্সচেঞ্জে, বিওই, বিল অফ এক্সচেঞ্জে। তো যখনই আপনি এই 6.3 বা বিল অফ এক্সচেঞ্জে নিচ্ছেন, তখন আপনার জেনারেলি অ্যাকাউন্টিং এন্ট্রিটা এমন হয় যে আপনি র মেটেরিয়াল, যদি হয় র মেটেরিয়াল দিতে পারেন, বা পারচেজ, এটা এটা বড় ইস্যু না, যে নামে, ধরেন র মেটেরিয়ালই ধরলাম, তাহলে এখানে ডেফিনেটলি আপনার এই টাকাটা যদি আপনি ইউপাসে কিনেন, তাহলে ব্যাংক পেয়াবল, টাকাটা ব্যাংকে পেয়াবল যাবে। ব্যাংক ব্যাংকে ব্যাংকে ক্রেডিট করবেন, যে ব্যাংক আপনার কাছে পাবে টাকাটা, ঠিক আছে। এর সঙ্গে আরেকটা জিনিস হয় হচ্ছে যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। নাম কি? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট মানে কি বুঝছেন? এটা আপনি অ্যাডভান্স ভ্যাট দিলেন, আর এই টাকাটা যদি 15 দিন পরে দেন, বা ইনস্ট্যান্ট দিলে তো
আপনার দিয়ে দিলেন, আর যদি এটা ব্যাংক থেকে চলে গেল, তাহলে আপনি র মেটেরিয়াল কিনলেন ধরলাম হচ্ছে 500 টাকা বা 1000 টাকা, ধরলাম ধরলাম 1000 টাকা র মেটেরিয়াল কিনলেন। এর উপরে আপনি 150 টাকা ভ্যাট দিলেন। টোটাল আপনার ব্যাংক থেকে আপনার ব্যাংকে দিতে হবে আপনার হচ্ছে ধরেন ব্যাংকে দিতে হবে এই 1150 টাকা, না 1150 টাকা। এই, তাহলে এই যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, মানে যখন আপনি ভ্যাট দিচ্ছেন তখন কিন্তু অলরেডি আপনি এটা কারেন্ট অ্যাকাউন্টে চলে যাচ্ছে, মানে এটা আপনার অ্যাসেট হচ্ছে। পরবর্তীকালে যখন ম্যানুফ্যাকচারিং করে সেলস করেন তখন কি হয়, আপনি সেলস করে আইদার ক্যাশ পান, ক্যাশ, বুঝতে অসুবিধা হলে বলেন, এটা জাস্ট আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলছি, ক্যাশ অথবা এই অ্যাকাউন্টস রিসিভেবল, এআর। হুম, অ্যাকাউন্টস রিসিভেবল মানে বাকিতে ক্যাশ পাবেন অথবা অ্যাকাউন্ট রিসিভেবল হবে। এখানে আপনি ধরেন কত, লেটস সে 2000 টাকার প্রোডাক্ট সেল করলেন, হ্যাঁ, আর নিচে ক্রেডিট করবেন হচ্ছে সেলস, সেলস ক্রেডিট হবে। আর এখানে লিখবেন হচ্ছে আপনার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, একই। এখন দেখেন লজিকটা কি, লজিকটা হচ্ছে যখনই আপনি এই ইয়ে সেল করলেন তখন এইখানে ধরেন 2000, 2300 দিয়ে দিই তাহলে সুবিধা হবে, হ্যাঁ। তাহলে এখানে আপনি হচ্ছে সেলস এর ফিগারটা পাবেন। আপনারা একটু আগেই বলছিলেন যে আমরা হচ্ছে যে যখন অলিম্পিকের হিসাব দেখছিলাম তখন আমরা দেখছিলাম যে, সরি সরি, হ্যাঁ, আমরা যখন অলিম্পিকের হিসাবটা দেখছিলাম তখন আমরা, এটা একটু কম কাজ করছে, তখন আমরা নেট নেট সেলস দেখছিলাম। তাহলে নেট সেলস হওয়ার কারণে আমরা কিন্তু সেলস ফিগারটা 2000-এ নিব, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে 300 টাকা যাবে। তার মানে আপনি ধরেন লজিক্যালি যদি আপনি এই দুইটা ট্রানজেকশন এই বছরে ঘটে, ধরেন আপনি এই মাসে মাত্র দুইটা ট্রানজেকশন করছেন, তাহলে আপনি ভ্যাট দিয়ে আসছিলেন হচ্ছে কত, আপনার হচ্ছে 150 টাকা, আর এখন করে নতুন করে দিতে হবে হচ্ছে 300 টাকা। তার মানে এই মাস ক্লোজ হয়ে পরের মাসের 15 তারিখের ভিতরে আপনাকে বেসিক্যালি টাকা দিতে হবে এই এই 300 টাকার। তাহলে মাস শেষে অ্যাকাউন্টিংটা কি করবেন, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে আপনার হচ্ছে এই বাদ বাকি অংশটা আপনার হচ্ছে ভ্যাট পেয়াবল থাকবে। তার মানে আপনি এখানে কিন্তু ভ্যাট দিচ্ছেন না, তো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে আপনি হচ্ছে ক্যাশ ক্যাশ পেয়ে গেলেন। এই দেখেন ক্যাশ পেয়ে গেলেন, আপনার হচ্ছে ক্যাশ পেয়ে গেলেন হচ্ছে আপনার 2300 টাকা, পুরো টাকাই নিলেন, কিন্তু আপনি হচ্ছে এখানে কাস্টমারের কাছ থেকে 300 টাকা ভ্যাট কালেক্ট করে নিছেন। সো দিস ইজ নট এ রেভিনিউ, রেভিনিউ 2000 টাকা। তাহলে 300 টাকা নিয়েছেন আর 150 টাকা দিয়েছিলেন, বাদ বাকি 150 টাকা আপনি পে করবেন। সো দিস ইজ এ সিম্পল প্রসেস আপনার ভ্যাট যেভাবে চলে। তো এখানে দেখেন, যখন র মেটেরিয়াল কিনলেন তখন আপনি 6.3-তে হচ্ছে আপনার একটা দিয়ে আপনি কিনলেন, তারপরে আপনার সেন্ট্রাল ওয়্যার হাউসে গেল, আপনার র মেটেরিয়ালটা ঢুকলো সেন্ট্রাল, সেন্ট্রাল র মেটেরিয়াল ওয়্যার হাউসে চলে গেল। তো এখন এরপরে আপনি যখনই সেন্ট্রাল ওয়্যার হাউস থেকে যখন ফ্যাক্টরির প্রোডাকশন ফ্লোরে র মেটেরিয়ালটা পাঠালেন, এইটাকে বলা হয় এই মূসক রেজিস্টার 6.1, এটাকে বলে 6.1। তাহলে আপনি যখন ফ্যাক্টরিতে পাঠাইলেন, ফ্যাক্টরি প্রোডাকশনের পাঠালেন, তখন 6.1, 6.1 হচ্ছে আপনি এখানে আসলে বেসিকলি এখানে চার্জ করলেন, আপনি এটা ক্রয় রেজিস্টার বলতে পারেন। সো আপনি র মেটেরিয়ালটা এখানে ইউজ করলেন, হ্যাঁ, সেলার সেলার বাই রেজিস্টার। এরপরে যখন আপনি এই, অনেক সময় যেটা হয় আপনি প্রোডাক্টটা তৈরি করে আপনি যদি সেল করেন তাহলে তো আপনি 6 পয়েন্ট, আপনি যে মূসক রেজিস্টার মেনটেন করবেন, আপনি যখন র মেটেরিয়াল কিনেছিলেন এই 6.3-র মাধ্যমে কিনে 6.1-এ আপনি এন্ট্রি দিচ্ছেন যে কতগুলো র মেটেরিয়াল আপনি কিনছেন, কি কিনছেন, এগুলো আপনি এখানে আনছেন এই যে স্টক রেজিস্টারে। সেখান থেকে আবার যখন বিক্রি করছেন তখন আপনি যদি ফিনিশ গুড হয় তখন 6.2-তে এন্ট্রি দিচ্ছেন যে আপনি সেলস করলেন। আর যদি ইন্টারনালি এক ডিপোর থেকে আর এক ডিপোতে যায় তখন কিন্তু এই 6.3 হয় না, তখন আর একটাকে বলে, এটাকে বলে হচ্ছে 6.5। মানে আপনি আপনার ফ্যাক্টরিতে প্রোডাকশন হইলো, খেয়াল করেন ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়ে গেল কিন্তু আপনি সেল করছেন না। আপনি ফ্যাক্টরিতে প্রোডাক্ট হওয়ার পরে আপনার গুলশানের শোরুমে র মেটেরিয়াল ফিনিশ গুড পাঠালেন, বনশ্রীর শোরুমে র মেটেরিয়াল ফিনিশ গুড পাঠালেন, তখন আপনি সেল যেহেতু করছেন না, ডিপো অথবা শোরুমে সেন্ড করছেন, তখন একটা মূসক দিতে হয়, মূসকটার নাম 6.3, 6.5, এই যে এখানে সব দেয়া আছে।
তাহলে এই যে আমি পারচেস রেজিস্টার যেটা বললাম, র মেটেরিয়াল যখন 6.3-র মাধ্যমে মূসক পেলেন, কিন্তু র মেটেরিয়াল যখন কিনলেন তখন এটা আপনার এটা পারচেস বুক বলে 6.1। সেলস বুক যখন আপনি সেলস করছেন তখন 6.2। কিন্তু সেলসের সময় 6.2-তে এন্ট্রি দিয়ে আপনি সেলস করতে গেলে আপনাকে একটা নতুন করে চালান তৈরি করতে, এটা আবার 6.3। তার মানে আপনি যখন সেল করছেন তখন 6.3 আপনার চালান, যখন আপনি কিনছেন তখনও 6.3-তেই চালান দিয়ে আপনাকে কিনতে হচ্ছে। মানে এটা হচ্ছে আপনার ট্যাক্স ইনভয়েস। তারপরে এখানে আমি আরেকটা নতুন মূসক দেখালাম 6.5। 6.5 ইজ বেসিকলি আপনি যখন ট্রান্সফার হয়, এই যে দেখেন এই গুড ট্রান্সফার, এখানে খেয়াল করেন গুড ট্রান্সফার যখন হয় একটা থেকে এক মানে এক শোরুম থেকে আরেক শোরুমে, অথবা আপনার ফ্যাক্টরি থেকে ওয়্যার হাউসে বা ফ্যাক্টরি থেকে আপনার হচ্ছে শোরুমে, তখন 6.3। 6.3-র মাঝে যা হচ্ছে আপনাকে ভ্যাট দিতে হবে না, এটা আপনি 6.3 ইস্যু করতে পারবেন। আর 6.5, আমি বারবার ভুল বলছি, 6.5। আর 6.3 মানে হচ্ছে সেলস ইনভয়েস, ঠিক আছে, এরপরে কাস্টমার কিনবে। তো এইটা হচ্ছে একটা প্রসেস, এইটাকে বলা হয় ভ্যাটের ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট করতে যে আপনার কি হয়, আপনার এই যে একটা মূসক মেনটেন করতে হয়, এটার নাম হচ্ছে পারচেজ বুক আর একটা সেলস বুক। আর ট্যাক্সের যেটা হচ্ছে যে আমি যখনই চালান দিই এটাকে 6.3 বলে। আচ্ছা, ডেবিট নোট আর ক্রেডিট নোট এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? ক্রেডিট নোটটা সম্পর্কে হ্যাভ ইউ এনি আইডিয়া? বলেন তো, এই যে ক্রেডিট নোট মূসক 6.7, এটা সম্পর্কে আইডিয়া আছে? কোনো সেলস যদি কমে যায় বা রিটার্ন হয় তখন 6.7 ক্রেডিট নোট। ওকে, ওকে। তার মানে আপনি মূলত হচ্ছে যখন সেলস করছেন তখন তো আপনি ভ্যাটে এন্ট্রি দিচ্ছেন যে আপনি ভ্যাট দিতে হবে, এটা সেলস ফেরত আসলে 6.7 হয়। আর যখন হচ্ছে পারচেস ফেরত আসে তখন হচ্ছে 6.8 আসে। তো এইটা আমরা দেখলাম। আরেকটা হয় এখানে, খেয়াল করেন, আমি এটা একটু পরে দেখাবো আপনার 9.1-এ এগুলো দেখাবো, এই জন্য কুইকলি যাচ্ছি। এখানে খেয়াল করেন এই যে 7 যে নোটটা, 7 নোটে আছে ইফ লায়াবল লায়াবল টু ডিডাক্ট অ্যাট সোর্স, তখন 6.3। এটা মানে কি? কেউ একজন বলতে পারবেন আমাকে হোয়াট হোয়াট ডাজ ইট মিন? এটা কি বোঝা যায়? এটা মানে কি? আমি 6.3 এর এগেনস্টে যদি সোর্সে ডিডাকশন করে রাখি এজ এ পারচেজার, হুম। তাহলে সেলারকে আমার ওই যে চালান সহ 6.6টা দিতে হবে, যেটা প্রুফ অফ ডিডাকশন অ্যান্ড ডিপোজিট টু গভর্নমেন্ট এক্সচেকার। ওকে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। মানে আরেকটু স্পেসিফিক এটা হচ্ছে এটা এরকম একটা সার্টিফিকেট, চালানটা হ্যাঁ, সহ, যেখানে রাইট, সিক্স রাইট। পয়েন্ট করসপন্ডিং 6.3টা উল্লেখ করে দিতে হয় যে এই সিক্স ওকে। পয়েন্ট থ্রির এগেনস্টে এত টাকা আমি ডিপোজিট করেছি এই হুম। চালানের মাধ্যমে। এটা একটা আচ্ছা, সার্টিফিকেট। 6.3 না হলেও হবে। এই বিষয়টা কিরকম আমি বলি। ধরেন আপনি যদি একটা লিমিটেড কোম্পানি হন, এটা আরেকটা ইয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করব, আমি একটা ভিডিও দিয়ে দিব, এটা চিন্তা করছি, এখনই মনে হলো ক্লিয়ার করার জন্য। যদি আপনি উৎসে কর্তনকারী সত্তা হন, অর্থাৎ আপনাকে যদি, মানে আপনি যখন নর্মালি নর্মালি একটা জিনিস খেয়াল করেন, যখন আমি দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনি, তখন ধরেন দোকান থেকে 115 টাকা একটা সাবান কিনলাম, 115 টাকা একটা সাবান কিনলাম। তো দোকানে যে আমি বলতে পারি না যে ভাই আপনি 100 টাকা রাখেন আর 15 টাকা আমি ডিডাক্ট করে রাখছি, এই 15 টাকা আমি গভর্নমেন্টকে জমা দিয়ে দেবো। এটা আপনি পারবেন না, কারণ আপনি উৎসে কর্তনকারী সত্তা না, যেহেতু আপনি ইন্ডিভিজুয়াল কনজিউমার। বাট যখন আপনার লিমিটেড কোম্পানি হয়, একটা পাবলিক মানে প্রাইভেট অথবা পাবলিক লিমিটেড কোম্পানি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্কুল কলেজ অটোনোমাস বডি, তারা যখন হয়, তারা কিন্তু উৎসে কর্তনকারী সত্তা হিসেবে ট্রিট হয়। আর যখন আপনি উৎসে কর্তনকারী সত্তা হিসেবে ট্রিট হবেন, তখন আপনাকে যিনি আপনার র মেটেরিয়াল বিক্রি করলো বা আপনার কাছে কোনো সাপ্লাই বিক্রি করলো, তখন সে যদি ম্যানুফ্যাকচারার হয়, খেয়াল করেন, সে যদি ম্যানুফ্যাকচারার হয় এবং সেই ম্যানুফ্যাকচারার যদি আপনার হচ্ছে 6.3 সাবমিট করে, এবং সে যদি হচ্ছে ম্যানুফ্যাকচারার হয়, তাহলে আপনি উৎসে তার কাছ থেকে ট্যাক্স কাটবেন না। হ্যাঁ, কিন্তু সে যদি ম্যানুফ্যাকচারার না হয় অথবা 15%-এর কমে ট্যাক্স দেয়, এটা একটা ডিটেল আছে, আমি ডিটেলটা আপনাদের দিয়ে দিব। তখন যেটা হয়, উৎসে কর্তনকারী সত্তা হিসেবে আপনি ধরেন তার কাছ থেকে, মানে লেটসে 1.5 লাখ টাকার প্রোডাক্ট কিনলেন, তো 1.5 লাখ টাকার ভ্যাটের অংশটা কেটে নেট টাকা তাকে দিবেন, আর ভ্যাটের টাকাটা আপনি কেটে রাখবেন। কেটে রেখে আপনি এটা ট্রেজারি চালানের গভর্নমেন্টকে জমা দিবেন, দিয়ে
তাকে একটা সার্টিফিকেট দিবেন যে ভাই আপনার কাছ থেকে 1.5 লাখ টাকার প্রোডাক্ট কিনেছিলাম, সেই 1.5 লাখ টাকার এগেনস্টে যে ভ্যাট আসছিল সেই ভ্যাটটা আপনাকে আমি ভ্যাট সহ টাকা দেই নেই, আপনাকে নেট অফ ভ্যাট ভ্যাট বাদ দিয়ে টাকাটা দিয়েছি, আর এই নেন 6.3, যেটি হচ্ছে আমি ভ্যাট জমা দিয়েছি তার একটা ডকুমেন্ট, আপনি এটা দিয়ে আপনি কাজ চালান, ওইটা তার হচ্ছে ইয়ে। এখন যিনি হচ্ছে 6.3 দিবেন কিন্তু ম্যানুফ্যাকচারার না, তার কাছ থেকেও কিন্তু আপনি কাটা লাগতে পারে। আর যদি কেউ ধরেন আপনার কাছে সেল করছে 6.3 দেয় নাই, তারপরে আপনি এই 6.6 মানে তার কাছ থেকে উৎসে কর্তন করবেন এবং তাকে 6.6 জমা দিয়ে দিবেন। সো 6.6 ইজ বেসিকলি এ মূসক, যেটা হচ্ছে আপনি উৎসে কর্তনকারী সত্তা হিসেবে আপনার কাছে যিনি র মেটেরিয়াল বা ফিনিশড গুড বা সাপ্লাই করেছে বা প্রোডাক্ট সেল করেছে তাকে আপনি ভ্যাট সহ টাকা জমা না দিয়ে এই অংশটার ভ্যাটের টাকাটা আপনি কেটে রেখে দিয়েছেন, কেটে রেখে আপনি জমা করেছেন গভর্নমেন্টের ট্রেজারি চালানের মাধ্যমে আপনি পেমেন্ট করে সেই টাকাটার যে কেটে রেখেছেন তার প্রমাণস্বরূপ তাকে একটা সার্টিফিকেট দিয়েছেন যেটা 6.6। যাই হোক, এটা আমি এই আপনারা যদি আজকের ক্লাসের এই ভ্যাটের যে ওভারঅল প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্লাসের ভিতরে যতটুকু ভ্যাট বললাম, যদি আপনাদের এইটাতে আগ্রহ জন্মায়, আমার এই প্রত্যেকটারই আলাদা আলাদা করে ভিডিও তৈরি করা আছে, আমি দিয়ে দিব। এখন আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছিলাম যে এইটারই একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে আপনি যে আমরা যে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি এইটার ভিতরেই যে 9.1 ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা আপনাকে দেখাই। হ্যাঁ, জাস্ট এ মিনিট, অ্যালাউ মি 1 মিনিট। এই যে দেখেন এই ফরম্যাটগুলো, এই যেমন 9.1 যদি দেখেন, এখানে আমি 9 পয়েন্ট আলাদা দেখাচ্ছি। এই যে যেমন 6.3 হচ্ছে চালান, এই যে এগুলো দেয়া আছে। 4.3 আছে যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, কিন্তু আমি আপনাকে দেখাতে চাচ্ছি যেটা আমাদের প্রতি প্রতি মাসের আপনার হচ্ছে 15 তারিখে আমাদের যেটা জমা দিতে হয়, এটা হচ্ছে 9.1, যেটা আমাদের জন্য মানে আমাদের যারা অ্যাকাউন্টসে কাজ করি কিন্তু 9.1 আমাদের কাজে লাগে। আমি জাস্ট আপনাদেরকে 1 মিনিট সময় চেয়ে এই পর- নিচ্ছি। এই জি, পর্যায়ে একটা কথা বলি স্যার, বলেন চিকিৎসা প্লিজ প্লিজ, বলেন না, বলেন। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে এটা যখন লেজার খুলবো আমরা কি লাইবিলিটির আন্ডারে খুলে রাখবো? না, ওইটা হচ্ছে কি দুইটা, আপনি যখন হচ্ছে যখন আপনি ভ্যাট কারেন্ট আপনি অ্যাডভান্স ভ্যাট দিয়ে আসছেন, তখন তো এটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের যদি অ্যাডভান্স দেন তাহলে আপনার কারেন্ট অ্যাসেট হয়ে যাচ্ছে, আর যখনই হ্যাঁ, আপনার টাকা অন্যের থেকে বেশি নিচ্ছেন তখন নেট অফ হয়ে কিন্তু লাইবিলিটি হয়ে এটা যাচ্ছে। হয়। হ্যাঁ, জি 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 জি। তাহলে খুলে রাখবো কি লাইবিলিটির আন্ডারে খুলবো এই না, লেজারটা? ওইটা ওইটা কিছু কিছু অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার হচ্ছে এটা আপনার বোথ এন্ডই হবে, একটা অ্যাসেটও যাবে, কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি। জি জি জি, যখন যেদিকে যায়। ঠিক যোগ আছে। বিয়োগ করতে করতে ব্যালেন্স জি নামবে। জি জি জি। আচ্ছা, এখন দেখেন এই যে আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই, এটা রিয়েলি একটা আমরা জমা দিয়েছি সেটাই দেখাচ্ছি, বা এটার কিছু ফিগার টিগার আমি চেঞ্জ করছি। এটা হচ্ছে প্রতি মাসের 15 তারিখে জমা দিতে হয়। এখানে বিন নাম্বার দিতে হয় প্রথমে। এখানে খেয়াল করেন গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ভ্যালুয়েটেড ট্যাক্স রিটার্ন, এটা হচ্ছে এইটা রুল নাম্বার। এই যে একটু আগে আপনারা বলছিলাম যে 2016 সালে এই এনবিআর যে রুল দিছে, এই রুলের এনবিআর যে রুল তৈরি করেছে সেই রুলের হচ্ছে 47-1 বলা আছে এইটা হচ্ছে মূসক 9.1। এখানে হচ্ছে প্রথমে বিন নম্বর, তারপরে হচ্ছে আপনার ট্যাক্স পেয়ারের নাম্বার। আমরা যেহেতু প্রথমে লিমিটেড কোম্পানি ছিলাম, এটা চেঞ্জ হয়েছে পিএলসি হয়েছে, তাহলে হচ্ছে বিসলিউশন পিএলসি চেঞ্জ ফ্রম বিসি লিমিটেড। তারপরে এটা বিজনেস অ্যাড্রেস, ট্যাক্স পেয়ার অ্যাড্রেস, তারপরে হচ্ছে এই আপনার টাইপ অফ বিজনেস ওনারশিপ, এটা হচ্ছে পাবলিক। তারপরে হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে সার্ভিস, ইম্পোর্ট এক্সপোর্ট। আচ্ছা, এরপর দেখেন ট্যাক্স পেইড, এটা হচ্ছে একদম রিটার্ন সাবমিশন ডেটা। এটা হচ্ছে কোন পিরিয়ডের, হচ্ছে আগস্ট 2023-এরটা পেমেন্ট করছি। আর ট্যাক্স রিটার্ন খেয়াল করেন, মেইন অথবা অরিজিনাল, এটার মানে হচ্ছে আপনি সংশোধিত রিটার্ন। আপনাকে একটা খুব ইন্টারেস্টিং কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো কারণে কোনো ভুল করেন, সেই ভুল করাটা ইনকাম ট্যাক্স অথরিটি ধরার আগে যদি আপনি এইটাকে করতে পারেন, এটাকে আপনি সংশোধন করতে পারেন, তখন কিন্তু রিভাইজ রিটার্ন দিতে পারেন। কথাটা আবারও বলি, ধরেন আপনি একটা রিটার্ন জমা দিয়েছেন, তারা এটা বের করেনি, তার আগে আপনি নিজেই বের করে ফেলছেন যে ভুল একটা করছি, তখন আপনি কিন্তু ওদেরকে বলে রিকোয়েস্ট করে রিভাইজ একটা রিটার্ন দিতে পারেন যে আমি ভুল করেছিলাম। কিন্তু আপনি দিয়ে দিয়েছেন, আপনি বের করতে পারেননি, ওনারা বের করে বলছে আপনি ভুল করছেন, তখন কিন্তু পেনাল্টির আওতায় চলে যায়। এই জন্য এখানে এই যে মেইন অথবা অরিজিনাল রিটার্ন, আপনি অরিজিনাল রিটার্ন দিচ্ছেন। আচ্ছা, যদি কোনো ভুল থাকে সেটা আপনার পরবর্তীকালে রিজন অফ অ্যামেন্ডমেন্ট দিতে হয়। আর ইকোনমিক অ্যাক্টিভিটিস ট্রেডার হচ্ছে আমি হচ্ছে এখানে আমাদের যে ভ্যাট রেটটা সেটা হচ্ছে আপনার মানে এইখানে বলছে ইকোনমিক অ্যাক্টিভিটিস ইজ এ ট্রেডার অর অ্যাপ্রুভ হোলসেলার। আমি অ্যাপ্রুভ হোলসেলার নো, এটা আমি অ্যাপ্রুভ হোলসেলার না।
আচ্ছা, এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড, ইয়েস, এখানে অ্যাক্টিভিটিস আছে। ডেট অফ সাবমিশন হচ্ছে এটার 17 তারিখ থাকার কারণ ছিল এখানে 15 তারিখ হচ্ছে গভর্নমেন্ট হলিডে ছিল। গভর্নমেন্ট হলিডে থাকলে আপনার হচ্ছে নেক্সট ওয়ার্কিং ডে পাওয়া যায়। লাস্ট ডেট অফ অ্যামেন্ডমেন্ট, লাস্ট অ্যামেন্ডমেন্টের কোনো অ্যামেন্ডমেন্ট হয় নাই। এরপরে আসে হচ্ছে এখানে দেখবেন আপনার হচ্ছে পার্ট 3, সাপ্লাই অ্যান্ড আউটপুট ট্যাক্স। আমি কি করছি এখানে আমাদের যেটা আমরা সেল করেছি, ধরেন ট্রেনিং বা কোনো একটু দেখিয়েছেন, তো ফিগারটা একটু আপনাদের ডামি করা আছে এখানে। 3,15,000 টাকার একটা ভ্যালু দেখিয়েছি, যার এগেনস্টে ভ্যাটের যেটা আসছে সেটা হচ্ছে এখানে এই অংশটা এখানে চলে আসছে। তো এখানে একটা বিষয় আছে, এটা সার্ভিস যেহেতু এর জন্য এটা রেটটা ভিন্ন, এটা 15% স্ট্যান্ডার্ড রেট না। তো যাই হোক, এটা আসছে। এরপরে আপনি পারচেজ ইনপুট, এখানে যেহেতু আমাদের আবার যেহেতু ম্যানুফ্যাকচারিং না এখানে নাই, কিন্তু আমরা কিন্তু যখন ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন করব তখন কিন্তু এখানে হবে সেলস ট্যাক্স। আপনি কত টাকা আপনি সাপ্লাই করেছেন আউটপুট সেটার ডিটেল দেখবেন, যে আপনি জিরো রেট কোনো এক্সপোর্ট করছেন কিনা, আপনি ট্যাক্স এক্সামটেড কোনো সার্ভিস নিয়ে কাজ করছেন, স্ট্যান্ডার্ড রেটে কত সেল করছেন, গুড হচ্ছে এমআরপি বেসিসে কত সেল করছেন, গুডস অর সার্ভিস অন স্পেসিফিক ভ্যাট, কোনো সার্ভিস আলাদা থাকলে সেটা দিতে হবে। তারপরে হচ্ছে গুডস অর সার্ভিস অন দ্য স্ট্যান্ডার্ড রেট, তারপর হচ্ছে রিটেইল, হোলসেল অথবা ট্রেড বেস সাপ্লাই, অর্থাৎ যত রকম সেল আপনার একটা অর্গানাইজেশন একটা ইকোনমিক এন্টিটির আন্ডারে যত রকম ভিন্ন ভিন্ন সম্ভব সবগুলো বসিয়ে রেটটা ভিন্ন ভিন্ন হবে। আমরা যেহেতু সার্ভিস দিই এই জন্য একটাই মাত্র এখানে রেখেছি। আচ্ছা, এরপরে যদি এই প্রোডাক্টের এগেনস্টে আপনি যদি কিনে থাকেন সেটাও কিন্তু বিভিন্ন রেটে কিনতে পারেন, সেটা এখানে থাকবে। তারপর হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানেই হচ্ছে যে আপনি হচ্ছে যে এই যে একটু আগে আমরা দেখলাম যে ডিউ টু ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স বাই দ্য সাপ্লাই, আপনি সাপ্লাইয়ের কাছ থেকে ভ্যাট কেটে রাখছেন। একটু আগে আমি বললাম না যে 6.6 দিতে হবে, তার মানে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেটার ভ্যাট তো এখানে আছেই, তার এগেনস্টে ইনপুট এখানে নিচ্ছেন, কিন্তু এই আপনার ভ্যাটের পরিমাণ বেড়েছে কারণ আপনার সাপ্লাইয়ের টাকাটা আপনি কেটে রেখেছেন। আপনি হচ্ছে অ্যাজ এ ডিডাকশন অথরিটি, ট্যাক্স ডিডাক্টেড সোর্স, তো সেই কারণেই কিন্তু এই যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হইতে পারে কিরকম, ডিউ টু ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স বাই দ্য সাপ্লাই রিসিভ। আপনি যে প্রোডাক্টগুলো রিসিভ করছেন সেখান থেকে আপনার আপনার সেলারকে, আপনি তো পারচেজার, সেলারের থেকে আপনার ভ্যাট সহ টাকা জমা না দিয়ে টাকাটা কেটে রেখেছেন, এই জন্য এখানে আসবে। পেমেন্ট নট মেড থ্রু ব্যাংকিং চ্যানেল, আপনি টাকা জমা করেন। ইস্যুরেন্স অফ ডেবিট নোট, এই যে ডেবিট নোট একটু আগে আসছে, মানে ডেবিট নোট মানে হচ্ছে ক্রয় ফেরত। আপনি ক্রয় করেছিলেন, সেই ক্রয়ের রিবেটটা এখানে নিয়ে নিছেন বা রিবেট নেবেন, সেই ক্রয় ফেরত হলে এখানে আসবে। এনি আদার অ্যাডজাস্টমেন্ট। এরপর একটা আছে যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে যে ডিউ টু ডিউ টু ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স বাই দ্য সাপ্লায়ার ডেলিভার। আপনি একটা সাপ্লাই প্রোডাক্ট দিয়েছেন, ধরেন আমি বিস সলিউশন থেকে লেটসে আমি আহ, কল্লোল লিমিটেডকে একটা প্রোডাক্ট দিয়েছি। তো আমি আমার ভ্যাটের ক্যালকুলেশন করেছি, কিন্তু তারা আবার ভ্যাট কেটে নিছে, তাহলে যেহেতু ভ্যাট কেটে নিছে অতএব আমার ভ্যাট কম দিতে হবে। ভ্যাট কম দিতে হবে মানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। অতএব এইটা আপনি এখানে নিয়ে নিবেন যে আমার হয়ে একজন টাকা দিয়ে দিছে, এটা সাপোর্টিং হিসেবে, এই যে আপনার থেকে টাকা যে সে কেটে রেখেছিল সেটা সাপোর্টিং হিসেবে তার থেকে 6.6 নিতে হবে। এখানে যেমন আপনি 6.6 তাকে দিবেন, আবার আপনার হয়ে যদি কেউ টাকা কেটে রাখে সেই 6.6 আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট নেবেন। তারপরে অ্যাডভান্স ট্যাক্স পেইড ইন ইম্পোর্ট স্টেজ, অনেক সময় আমরা এআইটি বা এটি দেই, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। হ্যাঁ, এটা অ্যাডভান্স ট্যাক্স, এটি যে অ্যাডভান্স ট্যাক্স মানে এটি। আপনারা অনেকে খেয়াল রাখবেন যে এটি যেটাকে অ্যাডভান্স ট্যাক্স বলে এটা কিন্তু ভ্যাটের অ্যাডভান্স। হ্যাঁ, এআইটি বলে একটা জিনিস আছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা আলাদা। আর এই অ্যাডভান্স ট্যাক্স মানে এটি, এটি মানে হচ্ছে অ্যাডভান্স ভ্যাট ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে। তারপর ইস্যুয়েন্স অফ ক্রেডিট নোট, আপনি বিক্রয় ফেরত আসছে, তাহলে আপনি আগে ভ্যাট ক্যালকুলেশন করে ফেলছিলেন, ওইটার অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে নেবেন, আদার অ্যাডজাস্টমেন্ট। সো এটা হচ্ছে নোট নম্বর পার্ট 6। পার্ট 7 হচ্ছে নেট ক্যালকুলেশন। এই যে আপনি এতক্ষণ ধরে নেট ট্যাক্স পেয়েবল যে ছিল সেকশন 4, এটা কি হবে, 9C-23B প্লাস এই যে কলামগুলো এখানে, যে এখানে দেখেন এই যে কলামগুলো আছে, আপনি প্রথমে 9C মানে হচ্ছে এখানে দেখেন, একটু বুঝাই দিই আপনাদেরকে। এই যে 9C টোটাল, প্রথমে সেলস যে ট্যাক্সের হিসাবটা এখানে করছেন সেলস, তারপরে এই যে 23 নম্বর আপনি রিবেট নিলেন, মানে আপনি যে টাকা আপনার রিবেট নিলেন, এই যে মাইনাস হচ্ছে এই যে 23, প্লাস হচ্ছে 28 মানে হচ্ছে এই যে 28 যেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, মাইনাস হচ্ছে 33 মানে হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এই যে দেখেন -33। তাহলে এইটাই হচ্ছে আপনার টোটাল ট্যাক্স পেয়াবল, ঠিক আছে। তো এরকম করে আপনার ক্যালকুলেশন করে ফাইনালি আপনার এরকম একটা চালানের মাধ্যমে, এরকম একটা চালান আপনি যখন টাকাটা দিবেন তখন এরকম যে গুডস অ্যান্ড সার্ভিসের একটা চালান চলে আসবে।
সো এই আমি আমরা এই টাকাটা লেটসে দিয়েছি, এই যে ট্রেজারি চালান নাম্বার হচ্ছে T26, সোনালী ব্যাংকের মাধ্যমে দেয়া হয়েছে, আর ব্রাঞ্চের নাম দেয়া আছে, ডেট দেয়া আছে, ট্যাক্স ডিপোজিটেড এই। সো মানে মোটামুটি ভাবে প্র্যাকটিক্যালি একটা 9.1 কিভাবে ফিল আপ করতে হয়, যদিও এটা সার্ভিস অর্গানাইজেশন, আপনারা চাইলে মানে আমি কালেক্ট করে দিতে পারবো ম্যানুফ্যাকচারিং এর এটা, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের মানে ট্যাক্স ভ্যাটের পোর্শনের যেটুকু প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোর্সের ভিতরে যেটুকু জানা দরকার, মোটামুটি সেটা আমার একটা কাভারেজ ছিল। সো এনি কোশ্চেন, আমি সোফার যেগুলো বললাম এটা নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যাঁ, ফ্লো চার্ট যেটা স্যার আপনি এক্সেলে দেখালেন হ্যাঁ, 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 আমাদের সাথে শেয়ার করবেন হ্যাঁ, বলেন। প্লিজ। ওইটা খুব হেল্পফুল মনে হচ্ছে। হ্যাঁ, 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 এটা আসলে এভাবে এর আগে কখনো দেখা হয়নি। হ্যাঁ, হ্যাঁ, ওটা দেখলে আপনারা ভালো মানে আপনারা রিলেট করতে পারবেন, যেহেতু আপনাদের হয়েছে কি এখানে যারা কোর্সে আসছেন তারা কেউই কোর ভ্যাটে কাজ করে না, তাহলে কিন্তু ভ্যাট নিয়েই করতেন আপনারা, অ্যাকাউন্টস প্রিপারেশন রিলেটেড। সো আপনাদের হাতে এটা থাকলে আপনারা ক্রস করতে পারেন। আর আচ্ছা, আরেকটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে যে 3টা শিডিউল আছে আমাদের। তো এই ভ্যাটের যে টোটাল আইনটা, এই আইনটা যে জিনিসগুলো আমাদের আছে আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে একটু কুইকলি বলি আপনাদের। সেটা হচ্ছে যে ভ্যাটের আইনের ভিতরে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের লাগে, এই যে এটা, সেটা হচ্ছে 2012 সালের মানে মূল্য সংযোজন কর এবং শুল্ক সম্পর্ক শুল্ক আইন, এটা আপনাদের লাগে, যেটা হচ্ছে 12। আর মানে রুলস যেটা আছে 2016। এছাড়া বিভিন্ন ধরনের স্টেটের এসআরও আসে, যেমন কয়েকদিন আগে দেখবেন নতুন একটা এসআরও দিয়েছে, অনেকগুলো প্রোডাক্টের উপর নতুন করে ভ্যাট ইম্পোজ করেছে। আবার এটা ডিক্লেয়ার করে বিভিন্ন প্রেশার গ্রুপের প্রেশারে এখন আবার নতুন করে চেঞ্জ করতেছে। গত কয়েকদিনে আলাপ আলোচনা শুনছেন না, যে অনেকগুলো প্রোডাক্টের উপর নতুন করে ভ্যাট দেওয়া হয়েছে, দিয়ে বা ভ্যাট বাড়ানো হয়েছে, সেটা আবার বিভিন্ন আলোচনা সমালোচনার বেসিসে প্রায়শই আবার কমাচ্ছে নতুন করে। ওই যে রেস্তোরাঁ টাকা বাই দিছে। জি, 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 এগুলোকে বলা হয় স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার, এসআরও। এরপরে একটা সেক্টর বা কোনো একটা জায়গায় জেনারেল অর্ডার দিতে পারে, স্পেশাল অর্ডার দিতে পারে কোনো একটা ইন্ডাস্ট্রি বা কাউকে। এছাড়া আইন বা এই রুলের ব্যাখ্যা দেয়। এছাড়া 3টা শিডিউল আছে, শিডিউল 1, শিডিউল 2, শিডিউল 3। আর পুরোনো আইনটা হচ্ছে, ব্যাখ্যাগুলো কি সব পাওয়া যায় একখানে কোথাও স্যার? হ্যাঁ, জি, জি, পাওয়া যায়। আমি সেটা আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিই, আপনারা এটা একটু, এইটা যেহেতু এই শীটটাও দিব আপনাদেরকে, এটা আপনাদের দিয়ে দিব, যেহেতু এটা আপনারা এই ক্লাসে আসেন নাই, বাট মানে ভ্যাটের ডিটেল না, তারপর আমি বলে দিই আপনার এখানে একটা, এই যে একদম সব কিছু একটা জায়গায় দেয়া আছে। আমি জাস্ট আপনাদেরকে 1 মিনিট দেখাই। এই যে এর পরের স্লাইডে এই যে আছে না, আপনার হচ্ছে এনবিআরও পাবেন, কিন্তু এনবিআর এর থেকেও ইন্টারেস্টিংলি এখানে পাবেন। কেন এটা বললাম ইন্টারেস্টিংলি পাবেন, এটা হচ্ছে বিজি প্রেস। আপনি খেয়াল করবেন, আমরা যারা এই যে সিএফও কোর্স অথবা হচ্ছে যে ট্যাক্স ভ্যাটের ডিপ্লোমা বা যারা বিভিন্ন কোর্সে ভর্তি হচ্ছে, তারা 6 মান্থ অথবা অ্যাভব যে কোর্সগুলা, 6 মান্থের মিনিমাম রেঞ্জ অথবা 6 মান্থ থেকে অ্যাভব যে কোর্সগুলো আমরা অফার করি, সেটা দেখবেন গত ইয়েতে আমরা একটা গেজেট নোটিফিকেশন দিয়েছি। এটা নিয়ম হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরেরও কিন্তু এই গভর্নমেন্ট গেজেট পাশ করানো যায়। কিভাবে পাশ করানো যায়? আপনি যদি একটা অথেন্টিক অথরিটি হন, যে আপনি আপনার অথেন্টিসিটি চেক করবে যে আপনি অরিজিনালি লিগ্যাল ফর্মে এটা এই কাজটা করতে পারেন কিনা, ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনিং প্রোভাইডার হলে আপনার এখানে এই স্টুডেন্টটা আসলেই ট্রেনিংটা করেছে কিনা, এরকম একটা ডেটাবেস যদি আপনি সাবমিট করতে অথেন্টিক যে এতগুলো ক্লাস জয়েন করছে, পরে আপনি এটার এই কোর্সে পার্টিসিপেট করা যে সার্টিফিকেট, এটার এগেনস্টে একটা বিজি প্রেস, যেটা এটাকে বলে এই যে গভর্নমেন্ট বিজি প্রেস, এই যে ডিপিপি, এখান থেকে কিন্তু গেজেট নোটিফিকেশন প্রাইভেট সেক্টরে বের করতে পারে। আর গভর্নমেন্টের যত গেজেট নোটিফিকেশন সবগুলো এখান থেকে আসে। অতএব আপনার এনবিআর এর ওয়েবসাইটে এই www.nbr.gov.bd এখানেও পাবেন এই ইয়েগুলো এসআরগুলো, কিন্তু এইখানের থেকে অর্গানাইজ ওয়েতে পাবেন হচ্ছে এই যে www.dpp.gov.b। এটা কেন বললাম, এটার কারণটা হচ্ছে এই ওয়েবসাইটটা আপনার সারা বাংলাদেশে যত রকম গভর্নমেন্টের আইন কানুন, যত রকম ল, এসআরও, জিও এক্সপ্লানেশন যা আসুক, এইখান থেকে গেজেট নোটিফিকেশন হয়ে বেরোয়। যখনই এটা পাস হয়, পাস হওয়ার পরে কিন্তু ফাইনালি এইখান থেকে বেরোয়। সেই কারণে এইখানে আপনার এই যে ডিপিপি, এখানে যদি আপনি যান তাহলে দেখবেন এখানে ডিপার্টমেন্ট ওয়াইজও খোঁজ নিতে পারবেন। জাস্ট আমি যদি ওয়েবসাইটে একটু যাওয়ার চেষ্টা করি, দেখি আপনাদেরকে দেখাইতে পারি কিনা। আমি অনেকদিন ঢুকি নেই যদিও। আপনি এখানে পাবেন কি, এটা হচ্ছে ইন্টারেস্টিং, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে আমি পেয়ে গেছি এখানে। দেখা যায়, দেখা যাচ্ছে।
জি, দেখা যাচ্ছে স্যার। এটা কি ওই যে ডিপার্টমেন্ট অফ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন? পাবলিকেশনস। জি 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 জি, এটা। এখন দেখেন, সরি, এটা একটা ইন্টারেস্টিং, খেয়াল করেন আপনার। এটা হচ্ছে আপনার এখানে আপনার যত ধরনের পাবলিকেশন বেরোয় গভর্নমেন্টের সব এখানেই পাওয়া যায়। এখানে আপনি সার্চ করার কিছু মেথড আছে, আমি একটু ভুলে গেছি, অনেকদিন করি নেই। এখানে হচ্ছে মিনিস্ট্রি ধরে ধরে পাওয়া যায়। ধরেন অ্যাবাউট আস, অ্যাক্টিভিটি, রুলস, এই যে রুলস রেগুলেশন, এইখানে দেখেন রুলস অ্যাক্ট রেগুলেশন। যখন আপনি যাবেন তখন আপনি এইখানে যে আপনার যত রকম রুলস রুলস রেগুলেশন সব এখান থেকে পাবেন। ঠিক আছে, এক সেকেন্ড, এটা খোঁজার একটা প্রক্রিয়া ছিল, আপনারা দেখলেই পাবেন এখান থেকে। আপনার সমস্ত ইয়েগুলো এক জায়গা থেকে পাবেন। মিনিস্ট্রি খুঁজে খুঁজে পাওয়া যায়, মেইন মেনু, ফোকাস, সার্ভিস, কি পার্সোনাল, অর্গানোগ্রাম, ইনভেন্টরি, টেন্ডার, সার্ভে। আচ্ছা এখানে দেখি, কন্ট্যাক্ট আস, লিঙ্ক, আচ্ছা, সার্চ। কোনো কারণে এখন ফাংশন করছে না, এখানেই পাবেন। হ্যাঁ, এখানে আপনি হচ্ছে আপনার এখান থেকে আপনি এইখানে গেলে আপনি যত ধরনের এসআর গুলো দরকার, যে স্ট্যান্ডার্ড এগুলো সব এখান থেকে পাবেন। একটু ইয়ে দেখতে হবে কোন জায়গায় খুঁজতে হবে, ইমেইল, গভর্নমেন্ট বাংলাদেশ, বিজি প্রেস, এই 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 ওয়েবসাইট থেকে আপনাকে খুঁজতে হবে। আপনার সবকিছু এক জায়গা থেকে পাবে। এই যে গভর্নমেন্ট গেজেট, এই যে গভর্নমেন্ট গেজেট, এই এই যে দেখেন, খেয়াল করেন আপনার যতগুলো গেজেট সিরিয়ালি বেরিয়েছে খেয়াল করছেন, এখানে দেখেন জানুয়ারি 21, 2025, তার মানে আজকের যেটা বেরিয়েছে সারা বাংলাদেশ যত, 20 তারিখে কত বেরিয়েছে, 20 20 20। এখন আপনি কিন্তু এখানে অন্যভাবে খুঁজতে পারেন। কিরকম খুঁজতে পারেন? আপনি পার্টিকুলার ডেট দিয়ে খুঁজতে পারেন। আচ্ছা, কিওয়ার্ড দিয়ে খুঁজতে পারেন। যেমন আপনি যদি এনবিআর দেন তাহলে এনবিআর দিয়ে খুঁজবেন। আপনি যদি কোনো পার্টিকুলার ডেটের গেজেট চান পান, অথবা গেজেটের ধরন, আপনি কি বিশেষ গেজেট মানে স্পেশাল গেজেট, নাকি হচ্ছে আপনার এই স্পেশাল গেজেট হলে আপনি মিনিস্ট্রি চলে আসছে, দেখেন খেয়াল করেন। এখানে এসে আপনি মিনিস্ট্রি পাবেন। কোন মিনিস্ট্রি? আপনি কি হচ্ছে যে ব্যাংকের যাবেন, বাংলাদেশ ব্যাংকের যাবেন, নাকি এখানে কিন্তু সব যত আইন কানুন যা বেরোচ্ছে, এই দেখেন এখানে দেখেন, এই যে আপনার এই কাস্টম এক্সারসাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট, এই দেখেন সবগুলো যত যা দরকার। আপনি খুলনার এখানে যদি মনে হয় যে কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট সিলেটের যদি কোনো রকম কোনো আপনার ওখানকার কোনো গেজেট দরকার হয় স্পেশালি, আপনি কিন্তু এখানে সার্চ করলে পাবেন। এখানে কোনো নাই, হ্যাঁ, আলাদা কোনো নাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইন্টারেস্টিং। আপনার এই ফরম্যাটটা গেজেট আর্কাইভ, এখান থেকে এইখানে আপনি সাপ্তাহিক হলে সাপ্তাহিক, হ্যাঁ, তারপরে কোন সপ্তাহে এই ধরে ধরে করবেন, মানে কোন সপ্তাহে, বছরের কোন সপ্তাহে, 52টা সপ্তাহ আছে। আর বিশেষ হলে এখান থেকে আপনি মিনিস্ট্রি খুঁজে আপনার যে কোনো জিনিস এখান থেকে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ কমার্স, এনবিআর, আলাদা আলাদা সবগুলো, মানে এক জায়গার থেকে সবকিছু পাবেন। ঠিক আছে, বোঝা গেল ভাই? সো এই এই ওয়েব অ্যাড্রেসটা একটু খেয়াল একটা রাখেন। আমি, একটা ভালো লিঙ্ক স্যার এটা, জি, যদি আমরা। এখান থেকে সবাই পাবেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে আপনারা আমরা যেহেতু ক্লাসটা অনেকগুলো করলাম, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মেইন যে অ্যানালাইসিস হয়, ধরেন আপনার হচ্ছে যে ভার্টিক্যাল অ্যানালাইসিস, হরিজেন্টাল অ্যানালাইসিস, তারপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হয়। হ্যাঁ, তো এগুলো আমরা দেখব। আর আপনারা কোশ্চেন আনেন। আপনারা কিন্তু এখনো তেমন কোনো, আজকেও তেমন নতুন কোনো কোশ্চেন করেনি। আমার আজকে যে ভিডিওগুলো দিব, ভ্যাটের কিছু ভিডিও দিব, তারপরে হচ্ছে যে আমি বললাম সেগমেন্ট রিপোর্টিং, আর হচ্ছে আপনার হচ্ছে ইয়ে, তা আপনারা এটা একটু মানে একটু কোশ্চেনটা করেন নেক্সট দিনে, তাহলে আমরা মানে শেষ ক্লাসটা যেন একটু ইন্টারেক্টিভ হয়। হ্যাঁ, আমাদের আসলে মূলত আজকে নবম ক্লাস, কিন্তু আসলে দশম, কারণ একটা ক্লাস আমরা এক্সট্রা নিয়েছিলাম শুরুতে, যেটাকে রিপিট করছিলাম, একই ক্লাস 2 দিন হয়েছিল। তো আগামী সপ্তাহে আমাদের লাস্ট ক্লাস, তো সেই ক্লাসটা প্রয়োজনে একটু লম্বা করব আপনাদের আগ্রহের উপরে। আপনারা কাইন্ডলি এর ভিতরে আমি আজকে আপনাদেরকে এই 2টা আইএস দিয়ে দিব। একটা হচ্ছে সেগমেন্ট রিপোর্টিং, আর একটা আইএস এর কথা বলছিলাম, কোনটা বলছিলাম বলেন তো? আমি ভুলে গেলাম একটা, আর একটা হচ্ছে ও আইএস 10 এবং হচ্ছে IFRS 8। এই 2টা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই 2টা দেখবেন। প্লাস ভ্যাটের আরো কিছু ফান্ডামেন্টাল ভিডিও আছে, সেটাও দিব, আপনারা একটু দেখেন। দেখলে নেক্সট ক্লাসে যে কোনো কোশ্চেন, সেটা ট্যাক্স ভ্যাট যেটা আমি পারবো দিব। আর যদি কোনো কারণে আমি আপনার কোশ্চেন অ্যান্সার ওই মুহূর্তে ইনস্ট্যান্ট না দিতে পারি, তাহলে আমি গ্রুপে ভিডিও করে হোক অথবা সার্চ করে আপনাদের গ্রুপে দিব।
সো উইথ দ্যাট নোট আজকে আমরা এখানে শেষ করি। আপনারা নেক্সট ক্লাসের জন্য একটু প্রিপারেশন নেন, কারণ এরপরে হয়তো এই সেশনে আপনাদের সাথে আর দেখা হবে না, অন্যভাবে তো আপনারা কানেক্টেড করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাক্টিভ থেকেন। এই কোর্সটা শেষ হয়ে গেলে আমি এখন তো মানে অ্যাডমিন অনলি দেওয়া আছে, আমি ওইটা ওপেন করে দিতে বলবো, সো দ্যাট আপনার ক্লাসটা শেষ হওয়ার পরেও যেন 15 দিন 20 দিন আমি ওপেন রাখতে পারি। এর ভিতর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা দিলেন, আমি চেষ্টা করলাম, কিন্তু এরপরে আর আগ্রহ থাকে না লম্বা সময়। সো এই ক্লোজটা শেষ হওয়ার 15 দিন পর্যন্ত আমি ওপেন রাখবো এই গ্রুপটা, আপনারা কোশ্চেন করতে পারবেন। আর নেক্সট ক্লাসের জন্য কোশ্চেন রাখেন। আজকে কোনো কোশ্চেন আছে কিনা? টুডে এনি কোশ্চেন? স্যার, ওই যে ভ্যাটের যে চেঞ্জ হুম। আসলো, হ্যাঁ, হ্যাঁ, প্রকিউরমেন্ট প্রোভাইডার দশ হ্যাঁ, পার্সেন্ট অনেকে তো বসুক চালান অলরেডি 7.5% ইস্যু করে ফেলছিল। এখন হ্যাঁ। তাদের জন্য আমরা আসলে কি করতে পারি স্যার? আর আচ্ছা, করলেও যে এটা অ্যাডজাস্ট করবে কিভাবে স্যার? ওকে, ওকে। এখানে যেটা হয় না ভাই, সেটা হচ্ছে ভ্যাটের একটা ইন্টারেস্টিং পার্ট আছে, একটু আগে আমি আপনার বলি, এটা একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি যে ফাইন্যান্স বিল আর ফাইন্যান্স অ্যাক্টের কথা বলছি না, এখানে একটা মজার বিষয় আছে, ধরেন এখানেই বুঝাই। আমরা জুন মাসের প্রথম বৃহস্পতিবার, তর্কের খাতিরে ধরে নিলাম, সেটা হচ্ছে প্রথম বৃহস্পতিবার আপনি সংসদে ফাইন্যান্স বিল উত্থাপিত হলো। যেদিন উত্থাপিত হলো ওই দিন থেকে কিন্তু আপনার তফসিলগুলোর ট্যাক্স এই ভ্যাটটা কার্যকর হয়েছে। খেয়াল করেন, আমি আবারও বলছি কথাটা, যে জুন মাসের প্রথম বৃহস্পতিবার, সেটা 1 তারিখ হইতে পারে, 2 তারিখ হইতে পারে, 5 তারিখ হইতে পারে, যাই হোক ধরে নিলাম 4-5 তারিখে সংসদে উত্থাপিত হলো, অর্থমন্ত্রী বাজেট ডিক্লেয়ার করলো, যেদিন করলেন ওই দিন থেকে এই যে তফসিল 1, তফসিল 2, তফসিল 3 হয়ে গেল। এখন তফসিল 1-এ আগে ট্যাক্স এক্সামটেড ছিল, ভ্যাট এক্সামটেড ছিল, এখন ভ্যাট এক্সামটেড নাই, অথবা আগে ভ্যাট ছিল এখন নাই, অথবা এখন মানে এখন আছে যেটা হচ্ছে ভবিষ্যতে থাকবে না, এরকম হয়। অথবা এই থার্ড শিডিউল হচ্ছে রিডিউস ডেট, কখনো ছিল 5% বাড়িয়ে 7.5% করছে। And মজার ব্যাপার হচ্ছে, এই যে সংসদে যেদিন হচ্ছে আপনার বিল উত্থাপিত হলো সেদিন থেকে পরের দিন কিন্তু এটা কার্যকর হয়ে যায়। যদিও অন্য অন্য পার্টগুলো, ধরেন আইনের ভিতরের পরিবর্তনগুলো 1 জুলাই থেকে কার্যকর হয়, কিন্তু যখনই এটা যেদিন সংসদে উত্থাপিত হয় সেদিনই এটা কার্যকর হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে, ধরলাম যে তৃতীয় তফসিলে একটা ভ্যাটের ছিল 7.5%, এটা বাড়িয়ে 10% করা হলো। তো এটা নিয়ে সবাই 7.5 থেকে 10 কাটা শুরু করলো। এখন 30শে জুনে এসে আবার গভর্নমেন্টের বিভিন্ন আলোচনা সমালোচনায় বিতর্কে বিতর্কে সংসদে আলোচনা করে বলা হলো না, এই বছরের জন্য 10 করা যাবে না, 7.5 রাখা হবে। তাহলে কোশ্চেন হচ্ছে যে আপনি যে একদিন ধরে যেটা এই 7.5 থেকে 10 করছিলেন, এখন কি করার আছে? এইটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার অ্যাডজাস্টমেন্ট নিতে পারে হচ্ছে আপনার আইন টাইন দেখিয়ে, আপনার যারা সেলার এটা নিতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল আমরা যারা পারচেস করি তাদের জন্য এটা ভেরি ডিফিকাল্ট রিফান্ড ক্রিয়েট করা। সো এইটা একটু জটিল প্রক্রিয়া, কিন্তু এভাবেই চলে জিনিসটা। যখন যেটা ডিক্লেয়ার হয় ওই ডেট থেকে ইফেক্টিভ হইলে দেখবেন যে এসআরও গুলো, এই যে যখন এসআর গুলো দেয়, খেয়াল করেন এসআরও গুলো কিন্তু, একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে এই যে এসআরও, এসআরও গুলো কিন্তু দিলে দুই রকম করতে পারে, বলতে পারে যে অমুক ডেট থেকে কার্যকর হবে, তখন তো অমুক ডেট থেকে হবে। তো মোস্ট অফ দ্য কেসে যেটা হয়, যেদিনকে বলে ওই দিন থেকে কার্যকর হয়। এখন ধরেন আপনি এসআরও দিয়ে কার্যকর করে দিলেন, 3 দিন পরে উঠে গেল, তাহলে এই 3 দিনের ইস্যুটা একটা বড় প্রক্রিয়া থেকে যায়। তো সেক্ষেত্রে যারা কর্পোরেট তারা কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট নেওয়ার চেষ্টা করে, কিন্তু ইন্ডিভিজুয়াল কনজিউমার, ধরেন আমি সাবানের উপরে রেট ছিল লেটসে, আমি তর্কের খাতে ধরলাম যে 7.5% ভ্যাট ছিল সাবানের উপরে। এখন আমি এই মাত্র 3 দিন একটা এসআরও ভ্যালিড ছিল যেটা 7.5 থেকে 10 হয়েছিল। এখন এই 10-এর টাকার উপরে আমি কিন্তু অলরেডি ভ্যাট দিয়ে ফেলছি। এখন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কনজিউমার হয়তো মাসে আমি একটা সাবানই কিনি, তো এই আপনার 2.5%-এর জন্য নিশ্চয়ই আমি যে ক্লেম করব না, কিন্তু এই চ্যালেঞ্জটাই থেকে যায়, যেটা হচ্ছে যে ওই কয়েকদিন কিন্তু ওইটাই প্রযোজ্য হয়, এটা আসলে রিফান্ড প্রক্রিয়াটা সম্ভব হয় না। তো এই কারণে এই চ্যালেঞ্জগুলো থেকে যায়। আপনি রাইটলি একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন সলভ করছেন, কারণ এটা ফেরত নেওয়াটা খুব জটিল, প্রক্রিয়াটাও জটিল, রিফান্ড গভর্নমেন্ট নেওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। এই কারণে আমরা ধরেই নেই যেটা মানে চলে গেছে। ঠিক আছে। সো আমরা নেক্সট দিনে আপনাদেরকে ইয়ে করব, নেক্সট দিনে আমাদের লাস্ট ক্লাস থাকবে, আপনারা একটু প্রিপারেশন নিয়ে এসেন। হ্যাঁ, আপনাদের সাথে অন্য কোর্সে হয়তো দেখা হবে, কিন্তু এই কোর্সে দেখা হবে না, ওই ক্লাসটা একটু মজা করে নিতে চাই, একটু প্রিপারেশন নিয়ে। না, থ্যাংক ইউ। স্যার, একটু জি, কথা বলতে চাচ্ছিলাম কি বলেন প্লিজ। যে আপনার যেই সিলেবাস ছিল এখানে হুম, হুম, কোম্পানিজ অ্যাক্টের রিলেটেড কিছু ইস্যুস ছিল আর কি, হুম, ওইগুলো তো হুম। আশা করি দেখাবেন। তা হ্যাঁ, আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি তো খুব সুন্দরভাবে সবগুলো সামারি দিচ্ছেন, হ্যাঁ, একটা সামারি কি আমাদেরকে দেয়া যায়, যেমন অ্যানুয়ালি হ্যাঁ, কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে হ্যাঁ, আমাদের কোন
কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি কমপ্লাই করতে হয়, এই জিনিসগুলো যদি একটু ফাইন ফাইন, গুড। ইয়ে করেন। এটা একটা চমৎকার জিনিস, এটা আমি দিতে পারবো ইনশাল্লাহ। আপনি কিন্তু ভাই ভুলবেন না, নেক্সট ক্লাসে আমাকে মনে করাই দিবেন। আমি কিন্তু এটা তৈরি করে রাখবো। আপনার কথা আমি বুঝতে পেরেছি, মানে কোন কোন রিটার্নগুলো সাবমিট করতে হয়, কি করতে হয়, জি মানে আপনার অ্যালটমেন্টের সময় কি করতে হয়, এই জিনিসগুলো জি স্যার। বুঝতে পারছি। ভেরি গুড, আমি এটা খুব কোশ্চেনটা পছন্দ করলাম। আপনি নেক্সট ক্লাসে এটা কিন্তু আপনার একটা অ্যাসেট হবে, আমি আপনাকে তৈরি করে রাখবো, আপনি মনে করাই দিবেন, আমি এটা দিয়ে দিব ইনশাল্লাহ। ভেরি গুড কোশ্চেন, থ্যাংক ইউ। এটা এটা ভালো জিনিস হবে, দিয়ে দিব ইনশাল্লাহ এটা। থ্যাংক ইউ। ওকে, সো আজকের মতো শেষ করি। নেক্সট ক্লাসটা আপনারা সবাই জয়েন করেন এবং চেষ্টা করেন আমাকে আটকায় রাখতে। মানে আমি তো চাইবই যে ক্লাসটা শেষ করতে, কিন্তু আপনারা যদি কোশ্চেন করেন, তারপরে জানার আগ্রহী, যেমন ভাই শেষ মুহূর্তে বলাই, কিন্তু আমার এই কাজটা করতে হবে, গুছাইতে হবে। সো আমি এটা গুছিয়ে তাকে, আপনাদের সবার জন্য উপকার হবে এরকম কিছু জিনিস চাইেন, যেটা আপনাদের হয়তো উপকারে লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।